গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ৫ নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ ২ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ১ নম্বরের ক্লাস নিয়ে আলোচনা করেছি। আমরা ১ নম্বরের ২টো ক্লাস করিয়েছি। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ২ নম্বরের প্রশ্ন লেখার সময় তোমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে ২ নম্বরের এই প্রশ্নের উত্তরগুলো ২-৩টে বাক্যের মধ্যে উত্তর লিখতে হবে। খুব বেশি বড় লেখার কোনো প্রয়োজন নেই। এটাই বোর্ডের নিয়ম। তাহলে সেই জন্যই এই ২-৩টে বাক্য লেখা কিন্তু খুব শক্ত ব্যাপার নয়। খুব সহজই জিনিসটা একটু বুঝে নিলে ২-৩টে বাক্য কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। ঠিক আছে? তাহলে সবাই আমরা ২ নম্বরের প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করে নেব এবং আমরা পরীক্ষায় লিখে আসব। এটাই আমরা কথা দেবো। ঠিক আছে? তাহলে এখানে প্রথম যে প্রশ্নটা আছে যে বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? এই প্রশ্নটা যদিও মাধ্যমিকে ২০২৬-এ এসে গেছে, তাও তোমরা এটা অবশ্যই স্কুলের পরীক্ষার জন্য ভালোভাবে দেখবে। ঠিক আছে? তাহলে এখানে যেটা বলতে হবে যে ২-৩টে বাক্য আমরা আগেই বলেছি। তাহলে পঞ্চানন কর্মকার কে ছিলেন? পঞ্চানন কর্মকার ছিলেন তিনি প্রথম বাংলার অক্ষর তৈরি করেছিলেন, হরফ যেটাকে আমরা বলি। ঠিক আছে? তিনি ত্রিবেণীর মানুষ ছিলেন। আর তিনি চার্লস উইলকিন্সের সাহায্যে তিনি প্রথম এই বাংলা অক্ষর তৈরি করেছিলেন। আর তার এই অক্ষরের সাহায্যেই হ্যালের যে ব্যাকরণ বই সেটা কিন্তু ছাপানো হয়েছিল। ঠিক আছে? আর এরপরে তিনি শ্রীরামপুর মিশন প্রেসে যোগ দিয়েছিলেন এবং এখানে তিনি আরও বাংলার ছাপাখানা বাংলার যাতে ছাপার কাজ আরও ভালোভাবে হয় সেই জন্য তিনি আরও অনেক রকম অক্ষর তৈরি করেছিলেন। এটুকু বললেই তোমরা কিন্তু ২টো নম্বর পাওয়ার মতো তৈরি করে নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? এই প্রশ্নটা মাধ্যমিকে ২ বার এসেছিল, ১৮ এবং ২৪ ২বার। তাহলে এই প্রশ্নটা তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে। তাহলে এই যে বটতলা প্রকাশনা বা এই জায়গাটা বলতে সেই সময়কার দিনে কলকাতার শোভাবাজার বা দর্জিপাড়া, চোরবাগান, জোড়াসাঁকো এইসব জায়গা জুড়ে যে ছাপাখানাগুলো চলতো সেইগুলোকেই কিন্তু বোঝানো হতো। ঠিক আছে? আর এখানে কি করা হতো? এখানে কিন্তু এই বইগুলো এখানে কোন কোন বিষয়ে বই ছাপানো হতো? রান্নাবান্না, তারপরে গোপাল ভাঁড়ের বই, ম্যাজিক, দুর্ঘটনা এইসব বিষয়ে কিন্তু এখানে বই ছাপানো হতো। ঠিক আছে? আর এগুলো কি হতো? তাহলে এই যে খুব সাধারণ বিষয়ে বই ছাপানো হতো যেগুলো আর অন্য কোনো ছাপাখানায় ছাপা হতো না। এইসব উম এগুলো থেকেই ছোট, ছোট ছাপাখানাগুলো থেকেই বেরোতো। সেজন্য এই বিষয়গুলো মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যেত এবং মানুষ সেগুলোকে খুব আনন্দের সঙ্গে তারা পড়তে পারতো আরকি। ঠিক আছে? এটা একটা বলা যাবে। আরেকটা কি বলবে এখান থেকে তোমরা? সেটা হচ্ছে যে এখানে কিন্তু যে কাগজে ছাপা হতো সেটা কিন্তু খুব কম দামি কাগজ। আর সেগুলো একদম সেইজন্য বইগুলো খুব দামও কম হতো। আর একদম পুরোনো হরফে কিন্তু এখানে ছাপা হতো। ঠিক আছে? সেই জন্য বইগুলো খুব সহজে বিক্রিও হয়ে যেত। বইয়ের দাম খুব বেশি হতো না। ঠিক আছে? এইভাবে এই উত্তরটা তোমরা তৈরি করে নেবে। আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে চার্লস উইলকিন্স কে ছিলেন বা স্মরণীয় কেন? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আজ আমরা যে প্রশ্নগুলো দেখছি প্রত্যেকটাই কিন্তু আমাদের ছাপাখানার বিষয়ের ওপরেই প্রশ্ন এবং ৫ নম্বর অধ্যায় তো আমরা এর আগেও বলেছিলাম যে ছাপাখানা নিয়ে আমাদের প্রথম পার্টটা যেটা আছে, প্রথম আমাদের টপিক যেটা সেটা কিন্তু ছাপাখানার ওপরেই। ঠিক আছে? এইভাবেই এগুলোকে মনে রাখতে হবে। তাহলে চার্লস উইলকিন্স কী করেছিলেন? তিনি কেন বিখ্যাত হয়ে আছেন? কারণ তিনি এই যে হ্যালহেডের যে প্রথম বাংলা ব্যাকরণ বই যেটা বেরিয়েছিল এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটা তিনি ছাপানোর দায়িত্বটা তিনি নিয়েছিলেন। আর তিনি এখানে পঞ্চানন কর্মকার কিন্তু তাকে এখানে বাংলা যে অক্ষর বা হরফ সেটা কিন্তু তৈরি করে দিয়েছিল। এটা তো আমরা পঞ্চানন কর্মকার পড়ার সময়তেই এটা আমরা জেনে গেছি। আর এরপরে তিনি কী করেছিলেন? এরপরে তিনি চুঁচুড়ায় গিয়ে তিনি বাংলা আ প্রথম গ্রন্থ ল্যাঙ্গুয়েজটা প্রকাশ করেছিলেন। আর এরপরে তিনি আরও বাংলার যে ছাপার অক্ষর তার সাহায্যে তিনি আরও অনেক কিছু বই তিনি ছেপেছিলেন। সেই জন্যই তাকে কী বলা হয়? সেজন্যই তাকে কিন্তু
বাংলার গুটেনবার্গও কিন্তু বলা হয়। এটাও তোমরা অবশ্যই এখানে মনে রাখবে, ঠিক আছে? আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝায়? এটাও তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। এটাও মাধ্যমিকে দুবার এসেছে, 22 এবং 24 সালে দুবার, ঠিক আছে? তাহলে বিদ্যাসাগরও কিন্তু বাংলার অক্ষর ছাপার জন্য তিনিও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, বা বাংলার যে বই ছাপা। তাহলে পঞ্চানন কর্মকার আর চার্লস উইলকিন্স বাংলা অক্ষর যে তৈরি করেছিলেন, বিদ্যাসাগর আবার সেগুলোকে আরও সহজভাবে তৈরি করে মানুষের সামনে তিনি নিয়ে এসেছিলেন, ঠিক আছে? এটাকেই কি বলা হয়? এটাকেই বলা হয় বিদ্যাসাগর ষাট, ঠিক আছে? আর তিনি তার যে বর্ণমালা, বাংলায় যে বর্ণমালা ছিল সেটাকে তিনি একদম সহজভাবে মানুষের কাছে নিয়ে এসেছিলেন, সেটাকেই বিদ্যাসাগর ষাট বলে। হ্যাঁ, আর এখানে তিনি কী করেছিলেন? এখানে তিনি বিভিন্ন যে চিহ্ন আছে, জ্যোতিচিহ্ন এবং ছেদ চিহ্ন, এই সব চিহ্নের ব্যবহার তিনি করেছেন। জ্যোতিচিহ্ন মানে দাঁড়ি, কমা যেগুলো আছে, কোলন, বিস্ময়সূচক চিহ্ন, ওই জিজ্ঞাসা চিহ্ন, এগুলোর ব্যবহার তিনি করেছিলেন, ঠিক আছে? এই জন্যেই এটাই হচ্ছে বিদ্যাসাগর ষাট, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, বাংলার ছাপাখানায় বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী, বা সুরেশচন্দ্র মজুমদার কেন স্মরণীয়? তাহলে এই প্রশ্নের উত্তরটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি করবে। এটা আবার 3 বার এসেছে, 22-এ, 19-এ, 22-এ আর 25 সালে, 3 বারই। খুব ভালোভাবে এটাও তোমরা তৈরি করে নেবে, ঠিক আছে? তাহলে এখানে আগে মানে সুরেশচন্দ্র মজুমদারের আগে তিনি তো লাইনোটাইপ আবিষ্কার করেছিলেন বা তৈরি করেছিলেন। এর আগে কিন্তু বাংলায় যে বই ছাপা হতো বা হয়েছিল যেগুলো, সেগুলো কিন্তু মানে প্রত্যেকটা লাইনকে খুব সুন্দরভাবে ছাপা হতো না। এই সুরেশচন্দ্র মজুমদারই কী করেছিলেন? তিনি এমন একটা পদ্ধতি তৈরি করেছিলেন যেখানে প্রত্যেকটা লাইনকে তিনি আলাদাভাবে ছাপানোর কাজটা যাতে করা যায়, সেই বিষয়টা, সেটাকেই বলা হতো লাইনোটাইপ। তাহলে এর সাহায্যে তিনি এই যে ছাপার যে বিষয়টা, সেটাকে তিনি আরও নতুনভাবে এবং আরও ভালোভাবে মানুষের সামনে নিয়ে আসতে পেরেছিলেন, ঠিক আছে? এইভাবেই তোমরা উত্তরগুলো তৈরি করবে। আর ইতিহাসে উত্তর লেখার সময় খুব সহজ ভাষায় কিন্তু উত্তরগুলো তোমরা লিখবে, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাড়িতে লিখে অভ্যাস করবে। এর পরের ক্লাসে আমরা তোমাদের আরও যে প্রশ্ন আছে 2 নম্বরের যে প্রশ্নগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।